এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। এই এক্সপ্রেস অনলাইনে আমরা রাজনীতি শুধু নয়, সমাজের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, যাতে সামগ্রিকটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি। আজও ঠিক তাই। আমরা এক্সপ্রেস অনলাইনে আলোচনা করব, কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি যে রাজ্যের বিরোধীদের ভবিষ্যৎ কী। এটা যেমন আলোচনার মধ্যে থাকবে, সেই রকমই আরও অনেকগুলো প্রসঙ্গ আসবে, উন্নয়নের প্রসঙ্গ আসবে, কি করছে বিরোধীরা এবং শাসক দলের ভূমিকা সেই জায়গায়। বিরোধীদের মুখ থেকে শুনতে চাইব যে তাদের কাছে তারা কি প্রত্যাশা করছে শাসক দলের কাছ থেকে এবং তারা কতটা কি সুযোগ সুবিধা পাচ্ছে, এরকমই কিছু আলোচনা থাকবে। আর এই আলোচনায় আজকে আমার সঙ্গী কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। দেবেশদা নমস্কার। দেবেশদা, একদম আমি যেটা বলছিলাম আর কি, যে বিরোধীদের ভবিষ্যৎ এই রাজ্যে, বিশেষ করে বাংলায়, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক ভবিষ্যৎ কি, যেটা প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গণতান্ত্রিকভাবে তোমরা কতটা সুস্থভাবে কাজ করতে পারছো, এটা দিয়ে যদি শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিরোধী দলের একটা দমবন্ধ করা পরিবেশ। নির্বাচনের নামে প্রহসন, বিরোধীরা আন্দোলন করতে গেলে তাতে বাধা দানের চেষ্টা চলছে পুলিশ প্রশাসনকে দিয়ে। আমাদের এখানে একটা অদ্ভুত নিয়ম যেমন বলছি রয়েছে, এই পশ্চিম বর্ধমান জেলাতে কমিশনারেট হওয়ার পর থেকেই বিরোধী দলের প্রোগ্রাম করতে গেলে আমাদের পুলিশকে রিটিন জানাতে হতো। 3টে ফর্ম আছে এবং পুলিশ তার জন্য পারমিশন দেয়। এখন একটা অদ্ভুত ট্রেন্ড দেখছি, পুলিশ পারমিশনে ধার ধাচ্ছে না। পুলিশ বিরোধী দলের কাছে একটা কাগজ নিয়ে ইনফরমেশন হিসেবে সেটাকে রেখে দিচ্ছে, তার রিটিন কোনো দিচ্ছেও না যে সে ইনফরমেশন পেয়েছে। পরবর্তীকালে যদি কোথাও কোনো গণ্ডগোল হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরোধী দল বিনা পারমিশনে প্রোগ্রাম করেছে বলে তাদের গায়ে ওটাকে ঠুকে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং বিভিন্নভাবে বিরোধীরা যখনই যেখানে আন্দোলন করছে, পুলিশের সেটাকে বাধা দেওয়ার একটা নতুন অভিপ্রায় হয়েছে। এর আগেও দেখুন সরকার চলেছে অনেকগুলো। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব অনুষ্ঠান, মেলা বলুন, পরব বলুন, পিস কমিটির নামে মিটিং হতো এবং সেখানে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সমস্ত দলের নেতারা, যে যেরকম লেভেলের নেতা, যে লেভেলে মিটিং হতো তারা থাকতো। বর্তমানে আমরা দেখি কোনো জায়গাতেই কোনো মিটিংয়ে বিরোধী দলের নেতাদের ডাকা হয় না এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে শাসক দলের যারা পঞ্চায়েত পৌরসভার প্রতিনিধি, যারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করছেন পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তাদেরই একটা শ্রেণীকে ডেকে নিয়ে এসে পুলিশ পিস মিটিং বা মহরমের মিটিং বলুন বা আপনার দুর্গাপুজোর মিটিং বলুন, অন্য যে কোনো বলুন, এটা একটা চেষ্টা চলছে। স্বভাবতই এখানে পুলিশ এবং সমাজবিরোধী এবং তৃণমূলের যারা আছে তাদের একটা মিলমিশ করে খাওয়ার জায়গা হচ্ছে। এবং পশ্চিমবাংলায় এখন শাসক দলের পক্ষে আপনি থাকলে তাহলে ভালো, শাসক দলের বিরুদ্ধে থাকলে আপনার উপর অত্যাচার হবে। কিছুদিন আগেও দেখেছেন দুর্গাপুরের একজন নতুন চেয়ারম্যান হয়েছেন এডিডিএর,
তারপরেই কিছু হঠাৎ করে মিটিং পিটিং শুরু হলো। আমি শুনছিলাম একটা প্রেসে তিনি বলছেন যে কেউ কেউ বাইরের থেকে 2-4টে গরু নিয়ে এসে জায়গা দখল করছেন, তাদের উচ্ছেদ করতে। এবং প্রকারান্তে আমি যা বুঝলাম যে ল্যাঙ্গুয়েজে তারা বলছেন, তার মানে তাদের যারা ভোট দেয়নি, এরা একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করছেন, তাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। আমি এখানে তোমার কথাটা মানে মাঝখানে একটা ছোট্ট কাউন্টার করছি। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাম জমানা থেকে শুরু যদি আমি করি, এখনো পর্যন্ত গোটা দুর্গাপুর যে পৌরসভা এলাকা এবং তার বাইরে, মানে আমি যদি সামগ্রিক দুর্গাপুরের কথা বলি, তো প্রায় 700টা খাটাল আছে। তুমি গরু আনার কথা বললে, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে পরিষ্কার করছি। দ্বিতীয় নম্বর, আমরা দেখলাম যে প্রায় 700 খাটালের সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আমি দুর্গাপুর পৌরসভার রিসেন্ট যে সার্ভে, সেই সার্ভে রিপোর্টের উপর বলছি যে এখানে গোটা দুর্গাপুর জুড়ে 336টি, প্রথমে 322টি ছিল, তারপরে 336টি, আমি ইদানিং যেটা বলছি 336টি স্লাম রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গা এবং এইগুলো কিন্তু ওই দুর্গাপুর পৌরসভার মধ্যেই রয়েছে। তুমি পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলছো, তুমি একটা পার্টকে কথা বলছো, আমি এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে রাখলাম। না, আমি আপনাকে বলছি, প্রথম কথা হচ্ছে এই বস্তি এবং খাটাল এগুলো গড়ে উঠলো কিভাবে, বসলো কি করে? দুর্গাপুরের যারা বলছেন এগুলোকে পরিষ্কার করে উন্নয়ন করবেন, উন্নয়ন যদি করেন, দুর্গাপুরকে যদি তারা সাজাতে চান, আমাদের দলের তরফ থেকে আমরা স্বাগত জানাই। কিন্তু উন্নয়নটা কি খালি বিধাননগর আর সিটি সেন্টারেই হবে? উন্নয়নটা কি বেনাচিটির লোকরা দেখতে পাবেন না? উন্নয়নটা কি ঝান্ডাবাদ, আমরাই, কুরলিয়াডাঙ্গা, বিজরা, শোভাপুর, সাগরবাঙ্গা এলাকার মানুষরা দেখতে পাবেন না? যত উন্নয়ন কি সিটি সেন্টার অঞ্চলে? আমি সিটি সেন্টার অঞ্চলে উন্নয়ন হচ্ছে তার বিরোধিতা করছি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমাদের যে বাইরের মানুষকে সিটি সেন্টারের মধ্যে নিয়ে এসে দেখিয়ে দেওয়া গোটা দুর্গাপুরটা সাজাচ্ছে। এবং দুর্গাপুরকে সাজাচ্ছেন যারা, সেটা কর্পোরেশনের কতটা ভূমিকা আছে জানি না, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ইস্পাত কর্তৃপক্ষ দুর্গাপুরকে সাজাচ্ছেন, সেই ক্যালিটা কর্পোরেশন নিয়ে বেড়াচ্ছেন। দুর্গাপুরের বিভিন্ন রোটারি টাউনশিপ এলাকার সেখানকার বিভিন্ন গাছের মধ্যেও দেখবেন এখন নকশা হচ্ছে, রোটারিগুলো সাজানো হচ্ছে, এবং এইটাকে নিয়েই তারা কেরামতি মেরে বেড়াচ্ছেন। দুর্গাপুরের প্রকৃত উন্নয়ন হচ্ছে না এবং প্রকৃত উন্নয়নের নামে লুট হচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সিটি সেন্টারে একটা বড় হোটেল আছে, ওই LICর সামনে থেকে আপ টু বাল্ক সাপ্লাই পর্যন্ত। সেই রাস্তাটা হোটেলের পাশ থেকে বাল্ক সাপ্লাই পর্যন্ত আসতে গেলে দেখবেন বাঁদিকে রোডের পাশে একটা ফুটপাথ করা হয়েছে। যিনি বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান, তার একটা ওয়ার্ড, কয়েক কোটি টাকা দিয়ে ফুটপাথ হয়েছে। আপনি ফুটপাথটা দেখে আসুন, সেটা কি কাজে লাগছে। ফুটপাথের উপর দোকান বসানো হয়েছে, ফুটপাথের উপর গাছগাছালিতে ছেয়ে গেছে, একটা মানুষও ওই ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না। অথচ একটা কোণে যেখান দিয়ে মানুষ অত যাতায়াত করে না, সেই জায়গাটাতে দাঁড়িয়ে সেটাতে উন্নয়ন করে লুট হয়েছে। এরকম বহু নিদর্শন আছে যেগুলো দরকার, কর্পোরেশন সেখানে করছে না। আমরা এই অঞ্চলে জলের ট্যাঙ্কির ব্যবস্থা হয়েছে, আপনি একদিন যান, আজ 5-6 বছর হয়ে গেছে, সেখানের মানুষরা কলের জল পায় কিনা একবার খোঁজ নিয়ে আসুন। আপনি যান রঘুনাথপুর, কমলপুর অঞ্চলে, সেই অঞ্চলে কর্পোরেশন কোনো জলের ব্যবস্থা করেছে কিনা? প্রখর গরমের মধ্যে মাঝে গাড়ি নিয়ে জল দিতে হচ্ছিল, সেটাও বন্ধ করেছে। তাহলে কর্পোরেশন উন্নয়নটা কিসে করছে? 2-4টে হাইমাস বিল্ডিং করে কিছু তাদের পেটুয়া ব্যবসাদারকে কিছু তুলে দিয়ে গোটা দুর্গাপুরকে দেখাতে চাইছেন উন্নয়ন। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় দখল করে সরকারি দলের যারা আছেন, তারা সরকারি জমি, তারা সরকারি কোয়ার্টার, সরকারি ল্যান্ড দখল করে তারা বসে রয়েছেন। কর্পোরেশন সেদিকে চোখ নেই। কর্পোরেশন গরিব মানুষের উপর চোখ দিচ্ছেন এবং সেখানেও পয়সা কামানোর ছক। বিগ বাজারের সামনে আগের যিনি ADDA চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান চেয়ারম্যান তখন ভাইস চেয়ারম্যান ছিলেন,
বিগ বাজারের সামনে দেখবেন হঠাৎ করে সব বস্তি ওখানকার দোকানপাট ওঠাবার চেষ্টা চলল, করে টেন্ডার দিলেন একটা পার্টিকে, তারা নাকি সাইকেল স্ট্যান্ড করবে। যুক্তি কি ছিল না, রোড নাকি জাম হচ্ছে, রোড ব্লক হচ্ছে। আপনি এখন গিয়ে দেখবেন তার কাটা দিয়ে সাইকেল স্ট্যান্ড করে দেওয়ার পর ওই সাইকেল স্ট্যান্ড পার্টি তার কাটার বাইরে বা দোকানগুলো বসিয়ে মাল তুলছে, পয়সা তুলছে, তাতে রোডটা আরও বেশি জাম হচ্ছে। তার মানে এডিডিএ কর্পোরেশনের টার্গেট হচ্ছে মাল তোলা গরিব মানুষদের কাছে, তাদের বন্দোবস্ত করার কোনো অভিপ্রায় এই কর্পোরেশন বা এই সরকারের নেই। না ঠিক, প্রথম কথা তুমি যেটা বললে সেটা হচ্ছে যে এই যে দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে, যে দুর্গাপুরের উন্নয়ন, প্রথম কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন সামগ্রিকভাবে যে কথা বলে দিয়েছে, তারপরে আর উন্নয়ন বা কি হচ্ছে না হচ্ছে সেটা সবার কাছে খুব পরিষ্কার। যদিও তার দলের লোককে তুমি কিভাবে বলবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি ওখানে আসছি না। কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে যে তুমি বললে সিটি সেন্টার কেন্দ্রিক উন্নয়ন, বিধাননগর কেন্দ্রিক উন্নয়ন, তার বাইরে কোনো উন্নয়ন হচ্ছে না বা সেটা চোখেও পড়ছে না। যদি উন্নয়ন হচ্ছে তাহলে টোটালটাই বলতে পারেন সিটি সেন্টার কেন্দ্রিক। কিন্তু আমি যদি বলি যে তোমাদের যারা আজকের জোট সঙ্গী সেই কংগ্রেস সিপিএম, সেই সিপিএম একটা সময় যখন দুর্গাপুর পৌরসভার ক্ষমতায় ছিল, তারাও কিন্তু এই উন্নয়নের ধারাকে সিটি সেন্টার কেন্দ্রিকই তৈরি করেছিল। তখন তো তোমাদের মধ্যে এই জায়গাটা আসে। দেখুন, তখনও বলেছি আমাদের সঙ্গে কেউ জোট সঙ্গী হলেই তার যদি কিছু ভুল করে থাকে তখন বলিনি তা তো নয়। আমরা বামেদের সময়তেও বলেছিলাম, পরবর্তীকালে যখন এই সরকার এসছে আমরা তখন এই সরকারকে বলবো আমরা চাইছি দুর্গাপুরের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তারা উন্নয়ন পাক, মানুষ সাধারণ পরিষেবাগুলো তারা যেন ন্যূনতম পরিষেবাগুলো পায়। সেইখান থেকে যখন বঞ্চিত হচ্ছে তখনই বলবো সে যে সরকারই থাকুক, সে আমাদের দলও থাকলে আমাদের দলের যারা তখন নেতৃত্বে থাকবে নিশ্চয়ই তাদের কাছেও বলবো যে দুর্গাপুরের উন্নয়ন খালি সিটি সেন্টার কেন্দ্রিক বা কয়েকটা মল বা কয়েকটা হাইমাস বিল্ডিং বানিয়ে দেওয়া না, দুর্গাপুরের সামগ্রিকভাবে এখানকার নাগরিকরা সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই যে কথাটা তোমরা আজকে একটা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে তোমরা বলছো, কিন্তু এটাকে রাস্তায় নেমে এর প্রতিবাদ, রাস্তায় নেমে এটার আলোচনা। তুমি প্রথমেই বললে যে তোমাদের যারা বিরোধীরা আছে, বিরোধী কোনো দলকে কখনো কোনো রাজ্য সরকার তার অনুষ্ঠানেও ডাকছে না বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু বলছেও না, জানতেও দিচ্ছে না। যদি সেটাই হয়ে থাকে তাহলে যে আন্দোলনটা আজকে বাংলায় দেখা যাচ্ছে না, সেই আন্দোলনটা তোমরা করছো না কেন? তোমাদের আচ্ছা, প্রথম কথা হচ্ছে আন্দোলন যদি না করো, সেটা আজকে গতকাল আমরা দেখলাম যে তোমরা কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল করলে ব্যানাচিতি বাজারে, সবজি এবং আনাজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তোমাদের সেই মিছিল দেখলাম, অনেকেই তোমাদের হাঁটলো সেই মিছিলে। কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে যে এই মিছিল করেই কি সমস্ত কিছু শেষ হয়ে গেল? আরো তো অনেক দায়িত্ব আছে। তোমরা যখন বিরোধীতে আছো, যারা ক্ষমতায় আছে তাদের, যারা সরকার চালাচ্ছে তাদের যেমন দায়িত্ব আছে, বিরোধীরও কিন্তু তার থেকে বড় দায়িত্ব আছে সমস্ত কিছুকে সরকার পক্ষের কাছে আয়নাটা তুলে ধরা। যে এই যে তুমি আজকে বলছো উন্নয়নটা শুধু সিটি সেন্টার কেন্দ্রিক হচ্ছে, শুধু এখানে কেন, এটা কেন রাস্তায় হচ্ছে না, আন্দোলন হচ্ছে না কেন এটা নিয়ে? দেখুন, বাস্তব এটা আপনি যেটা বলেছেন, যেটা হচ্ছে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কাজটা হচ্ছে বিরোধী, একদম। এবং নিশ্চয়ই আমরা হয়তো সেই জায়গায় সেভাবে পারিনি, কিন্তু আমরা আবার নতুন করে শুরু করেছি। আমরা পারিনি বলেই আমরা তো লাস্ট লোকসভায় সেই রকম ভালো রেজাল্ট করতে পারিনি, এটা অস্বীকার করে লাভ নেই। নিশ্চয়ই কোনো জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা কোনো জায়গায় পারিনি বলে সে চেষ্টাটা করব না, এটা হতে পারে না। এবং আমরা এটাকে করতে নেমেছি। রিসেন্টলি আমরা আরও কিছু ইস্যু নিয়ে আগামী 2-3 দিনের মধ্যেই দেখবেন আমরা এডিডিএ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে জানাবো, অনেক ব্যাপার আছে। কিন্তু আমরা কর্পোরেশনে বলতে যাই না। কর্পোরেশনে বলবো কাকে? যারা মানুষের কণ্ঠকে রোধ করে বেনিয়মিভাবে দুর্গাপুরকে বসে আছে মসনদে, আমরা তাদের তো ওখানে যোগ্যই মনে করি না। যারা মানুষের কথা না, এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলছেন, যারা বসে রয়েছেন, এবং আর মুখ্যমন্ত্রী নিজে বলে দিচ্ছেন যে এখানে 5-6 জন অপদার্থকে বসি। জানি না তার এই চোখ খুলতে 7 বছর সময় কেন লাগলো। আমরা তো যেদিনকে ভোট হয়েছিল সেদিনই বলেছি অপদার্থদের জিতিয়ে আনা হচ্ছে। তো 7 বছর হলেও এটা ভাল লাগলো যে উনার বোধগম্য হয়েছে, কিন্তু এখনও দেখছি ওই 6-7 জন বসেই রয়েছেন। কবে তাড়াবেন জানে না, নাকি উনি ফেস সেভিংস করছেন নিজের ইমেজ বাঁচানোর জন্য।
আমরা চাইবো অবিলম্বে ওই 7 জনকে সরিয়ে ওখানে যেন নগর নিগম নির্বাচন করে উপযুক্ত লোককে বসানো হয়। আর দুর্গাপুরের অনেক সমস্যা আছে, আমরা রিসেন্টলি আপনি দেখতে পাবেন, হয়তো আমরা 1-2 দিনের মধ্যেই সেগুলোকে নিয়ে আমরা যেখানে যেখানে বলার বলবো। অনেক কিছু ইস্যু আছে। দুর্গাপুরকে এরা সাজাতে চাইছে, আমি ছোট্ট ইস্যু বলছি, দুর্গাপুরকে সাজাতে চাইছে। দুর্গাপুরকে বলছে সবুজ দুর্গাপুর তৈরি করবে, গ্রিন সিটি, ক্লিন সিটি। নরেন্দ্র মোদী বলেছেন যে তারা নাকি স্বচ্ছ ভারতের ডাক দিয়েছে, দিদিমণি নির্মল বাংলার ডাক দিয়েছেন। আপনি বলুন তো, যারা মসনদে বসে রয়েছেন, ডিএম বলুন, এসডিও বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এডিডিএ বলুন, কর্পোরেশন বলুন, এখনো দুর্গাপুরের যে মেলাগুলো হয়, সে নবারুণ বলুন, সে মার্কনি বলুন, সে আপনার রথের মেলা বলুন, আকবর বলুন, আপনার রাজীব ময়দান বলুন, কল্পতরু বলুন, মেলাতে যারা বাইরের থেকে আসেন তারা তাদের পাঠককর্মটা কোথায় করেন, এটা নিয়ে কি নগর নিগম, এসডিও, এডিডিএ, ডিএম, সরকার কোনোদিনও চিন্তা করেছেন? কিন্তু গরিব মানুষকে তারা বাধ্য করছেন তাদের ওখানে ল্যাট্রিন করার জন্য, এত টাকা দাও হবে। কিন্তু বর্ষাকাল আপনি রাজীব ময়দানে গিয়ে সেখানকার লোকদের কাছে জিজ্ঞেস করুন তারা কোথায় যাচ্ছে। কিন্তু আমরা বুলি আওড়াচ্ছি স্বচ্ছ ভারত, ছোট বললাম, কিন্তু এদের মাথায় এটা যায় না। এরা বস্তি উচ্ছেদ করছে, বস্তি উচ্ছেদ করে একদিকে দিদিমণি বলছেন যে আমি সেখানে গরিব মানুষকে বলছে তুমি চপ বেচো, পকোড়া বেচো। তারা যখন সেখানে দোকান করছে তখন তাদের ওখানে রাতের অন্ধকারে সব ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে মানুষগুলো যে টাকাটা যা দিন আনতে পান্তা ফুরোচ্ছিল, মানে ইনকাম করতে, নুন আনতে, সেই লোকটা যখন একটা দোকান করে সেখানে বসছিল চপ বেজে বা বাদাম বেজে বা মুড়ি বিক্রি করে খাবে, তাকে তুলে দিচ্ছে, তার পুনর্বাসনের কোনো বিকল্প চিন্তা নেই। এরা চেষ্টা করছে গরিব মানুষগুলোকে স্টলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটা আলাদা করে ইনকাম করে অর্থ ভাণ্ডার গড়ে তুলবে। এবং এইটাই হচ্ছে আমাদের সাথে লড়াই। আমরা নিশ্চয়ই আমাদের কোনো জায়গায় গাফিলতি ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমরা সেই জায়গাটা নিজেদের মধ্যে রেকটিফাই করার চেষ্টা করছি এবং আগামী দিন আমি বলতে পারি আপনারা বর্ধমান জেলার, পশ্চিম বর্ধমান জেলাতে কংগ্রেসকে আরও বেশিভাবে আন্দোলনমুখীভাবে দেখতে পারবে। না, এই যে কথাটা বলছো তুমি, কিন্তু সক্রিয় ভূমিকা, এই সক্রিয় ভূমিকা তোমাদের, প্রথম কথা হচ্ছে যে যেখান থেকে সক্রিয় ভূমিকা থাকার, শুধু তুমি পশ্চিম বর্ধমান জেলার কথা বলতে, আমি বলছি রাজ্য সভাপতিরও খুব একটা এখন এই মুহূর্তে যে ধরনের ভূমিকা হওয়া উচিত, মানে এই রেজাল্টের প্রথম কথা হচ্ছে লোকসভার রেজাল্ট তোমাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে এসেছে। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের মানে বলার কিছু নেই আর কি। যাদের সঙ্গে জোট সঙ্গী করলে তারাও যেমন তারা তো ডুবলো, সঙ্গে তোমাদেরকে নিয়েও ডুবলো। এই যে ডোবার জায়গাটা, তোমরা নিজেরা ইচ্ছা করে যে ওর ঘাড়ে দোষ চাপাবো, ওর ঘাড়ে দোষ চাপাবো, এই ঘরেই জোট সঙ্গী করেছিলে? না, আমরা তো কেউ কারুর নামে দোষ চাপাইনি। আমরা এখনো পর্যন্ত কংগ্রেস, আমরা গত বিধানসভার পরও আমরা জোট নিয়ে নেগেটিভ কোনো বার্তা দিইনি, আমরা লোকসভার পরেও দিইনি। আমরা পরিষ্কার, আমরা যদি নিজেদের জায়গাটা রেডি করতে না পারি, আমরা কাউকে দোষারোপ করে যে পেরিয়ে যাব সেটা নয়। হতে পারে আমাদের চলার পথে কোনো ভুল হয়েছে, আমরা সেটা দলের মধ্যে আত্মবিশ্লেষণ করছি এবং সেইখান থেকে বেরিয়ে আসার জন্যই আমরা তো বলছি, তার জন্য আমরা আন্দোলনমুখী হব। কোনো জায়গায় নিশ্চয়ই নেগেটিভ আছে আমাদের সাংগঠনিকভাবে কিছু আমরা রেডি করছি। আমরা আন্দোলনে কেন আমরা পিছিয়ে গেছি, কিভাবে মেরুকরণ হয়েছে, ভোটে তো এবারও পোলারাইজেশন হয়েছে, তো সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটাও দেখছি। এবং ভারতবর্ষ জুড়ে আপনি দেখতে পাচ্ছেন কংগ্রেসের একটা আস্তে আস্তে আবার ব্যাক করছে। এবং লাস্ট যেটা বাই ইলেকশন হলো, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া জোটের রেজাল্ট অনেক বেটার হয়েছে। বিজেপি পেয়েছে 2টো, একটা নির্দল, বাকি সবই ইন্ডিয়া জোটের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষও বিজেপির বিকল্প ভাবতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ তো বিজেপির বিকল্প কাকে ভাবছে? ইন্ডিয়া জোট, এবং সেটা নো ডাউট কংগ্রেস, কারণ কংগ্রেসের সিট বেশি আছে। ঠিক আছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গ আমাদের লড়াই এখানে 2টো শক্তির বিরুদ্ধে। আমরা ভারতবর্ষে লড়ছি বিজেপির বিরুদ্ধে, আর পশ্চিমবঙ্গে আমাদের 2টো শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে যারা কিন্তু একে অপরকে বাঁচিয়ে রাখছে।
বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দেখবেন যে এরা দুজনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে মেরুকরণের জন্য। আমরা সেই জায়গায় পেরে উঠিনি। বাস্তব মানুষ আমাদের কোনো জায়গায় হয়তো বিশ্বাস করেনি, সেই বিশ্বাসটা যেন ফিরিয়ে আনা যায়, আমরা তার জন্যই সচেতন। আমার কাছে দেখুন, আমরা হেরেছি, আমরা পরাজিত হয়েছি, এটা আমাদের লুকোনোর জায়গা না। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ বিশ্বাস করতে পারছে না। মানুষ বিশ্বাস করবে কি করে? প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়া জোট, আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গে আজকে এই মুহূর্তে যে লড়াই সেটা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই। জোটের কথা যদি ইন্ডিয়া জোটের কথাই বলি আমি, আবার দেখা যাচ্ছে যে দিল্লি এই জোটটাকে, এটা ক্লিয়ার হলো না, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আবার কংগ্রেসের আপনাদের ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূলের এত সুন্দর মানে ফিশ ফ্রাইয়ের যে সম্পর্কটা আর কি, যেটা দিল্লির সম্পর্ক আর কি, শুধু কংগ্রেসের সঙ্গে বললে ভুল হবে, সেখানে বামদের সঙ্গেও এক টেবিলে মানে আমরা বিভিন্ন সময় দেখছি প্রকাশ কারাত থেকে আরম্ভ করে সবাই ফিশ ফ্রাইয়ের যে রাজনীতি সেটা কিন্তু দিল্লির সঙ্গে খুব সুন্দর রেখেছে। তাহলে বাংলার মানুষ কংগ্রেসকে বিশ্বাস করবে কি করে যে কংগ্রেসের যে আন্ডারস্ট্যান্ডিংটা দিল্লিতে যদি থাকে তাহলে বাংলায় কেন নেই? দেখুন, বাস্তব হচ্ছে আপনাকে দুটো প্রেক্ষাপট আলাদা। আপনি এখানে বলছেন জোটের কথা, আমি একটু ভালো করে বুঝাইব তাহলে শুনতে বুঝতে। ইন্ডিয়া জোটে বামও আছে, কংগ্রেসও আছে, তৃণমূলও আছে। একদম। পশ্চিমবঙ্গে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি আর ওই তৃণমূল ইন্ডিয়া জোটে আছে, আমরা একইভাবে কেরলে সিপিএমের বিরুদ্ধে লড়ছি কিন্তু পশ্চিমবঙ্গে জোট করেছি। অল ওভার ইন্ডিয়ার পিকচার একরকম, রাজ্য বেসিসে পিকচার আলাদা। আমাদের দিল্লির নেতৃত্ব কখনোই বলেনি যে তুমি পশ্চিমবঙ্গের তৃণমূলের চুরি জোচ্চুরির বিরুদ্ধে বলো না। আমাদের সভাপতি, অল ইন্ডিয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে, যিনি ইন্ডিয়া জোটের মেন নেতা বলতে পারেন এই মুহূর্তে, তিনিও মালদাতে এসে তৃণমূলের বিরুদ্ধে বলে গেছেন। আমাদের লড়াই হচ্ছে দুটো জায়গা। আমাদের ওখানে দিল্লিতে লড়াই বৃহত্তম শক্তির বিরুদ্ধে, যারা সংবিধানকে পরিবর্তন করে, যারা ধর্ম জাতের নামে রাজনীতি করছেন, গণতন্ত্রের সমস্ত কাঠামোগুলোকে ভেঙে দিতে চাইছেন, এক তাদের বিরুদ্ধে। দুই হচ্ছে পশ্চিমবঙ্গে যে চৌর্যবৃত্তির, যে দখলদারির রাজনীতি চলছে তার বিরুদ্ধে। স্বভাবতই দুটো শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে মল্লিকার্জুন খাড়গের কথা বললে, উনি যখন বাংলায় এলেন একটা মানে প্রথম কথা হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হলো, মানুষ যেটা দেখছে আর কি, এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইন্ডিয়া জোটে যারা মূল জায়গায় দাঁড়িয়ে আছে, সেই কংগ্রেস পশ্চিমবঙ্গে তারা তাদের এককভাবে লড়াই করছে। হয়তো এই লড়াইটাকে কেন্দ্রীয়ভাবে কোনো রকমভাবে মেনে নিতে পারেনি, যেটা যেভাবে দেখা গেছে। প্রথম কথা হচ্ছে যে একজন খালি মল্লিকার্জুন খাড়গে ছাড়া কোনো লিডারশিপকে প্রচারে আসতে দেখা গেল না, কোনো নেতৃত্বের। এক, মালদায় এসে পরে মল্লিকার্জুন খাড়গে তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করলেন, কিন্তু তারপরেই দিল্লিতে গিয়ে তিনি অধীর চৌধুরীকেও কিন্তু ছেড়ে কথা বললেন না। আমরা দেখলাম জয়রাম রমেশ প্রথম থেকে বলার পরের দিনই বলে দিলেন, আবার উনি পাল্টি মারলেন, একদম নিশ্চয়ই পাল্টি মারলেন। আমি সেটাতেও আসবো, উনি পাল্টি মারলেন। আবার আমরা কিন্তু বললেন তো, বিরুদ্ধে গিয়ে পরে তো বললেন উনি ওনার দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে উনি যে পরে অন্যরকম মন্তব্য করছেন, এটাও তো একটা বিষয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা যেটা দেখলাম, সাধারণ মানুষ খুব ভালোভাবে যেটা দেখলো, সেটা হচ্ছে যে কোনো নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে মানে পশ্চিমবঙ্গ কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের সঙ্গে কোনো রকম সহযোগিতা করলো না। একদম, যদি আমি একদম অন্যভাবে বলি যে ছাগলের তৃতীয় সন্তানের মতন কংগ্রেসকে, প্রদেশ কংগ্রেসকে কেন্দ্রীয় কংগ্রেস ছেড়ে দিল। কি বলবেন? দেখুন, আপনি যেটাকে দেখছেন আমরা সেটাকে উল্টোভাবে দেখছি, আমরা সাংগঠনিকভাবে দেখছি। প্রথম কথা হচ্ছে দিল্লির নেতারা তো আর যেচে বলেন না আমি এখানে মিটিং করতে যাব। যে অঞ্চলে যে প্রার্থী হন কংগ্রেসের ইয়েতে আছেন, তারা প্রদেশকে জানান যে একটা বক্তাদের লিস্ট থাকে, এদের মধ্যে আমাকে চাই, এবং তারপরে প্রদেশ সেটাকে আবার সংশোধন করে সেটা দিল্লির কাছে পাঠায়। দিল্লি সেইভাবে যাদের যাদের অ্যাভেলেবিলিটি আছে বলে দেয়। যদি কেউ সেই ডেটে অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে তাকে বলে দেবে অ্যাভেলেবেল নয়। প্রথম কথা, আমরা সেভাবে দিল্লির লিডারশিপকে ক্যান্ডিডেট ডাকেনি, আমরা অল্প সিটে লড়েছি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ হিসাবে অধীর চৌধুরীকে আমরা নিয়ে এগোচ্ছিলাম, এবং যতগুলো জায়গাতে আমরা প্রার্থী দিয়েছি
আমাদের প্রদেশ সভাপতি প্রত্যেকটা জায়গায় মিটিং করেছে। অধীরবাবু যদি ডাকতেন রাহুল গান্ধী, খার্গেজি বা প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী নিশ্চয়ই আসতেন, এর আগেও এসেছেন। এর আগেও আমরা বামেদের সঙ্গে জোট করেছি, যখন উনি ডেকেছেন এসেছেন। তবে অধীরবাবু প্রায়ই চেষ্টা করেন যে সেখানে তিনি একাই ফাইটটা দেবেন, এবং একটা বড় মিটিং করা মানে উনার যেটা যে তাতে সময় অর্থ দুটোই ব্যয় হয়। অনেক বেশি লোককে ওই মিটিংটার বড় একটা জনসভা করলে ইনভলভ হয়ে যেত। স্বভাবতই তিনি ছোট ছোট মিটিং করেই করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে একটা ব্যাপার। দুই হচ্ছে আপনি যেটা বলছিলেন যে খার্গেজির কথা, দেখুন প্রথম থেকেই খার্গেজি যদি মনে করতেন বা অল ইন্ডিয়া কংগ্রেস যদি মনে করতেন যে অধীরবাবু যেটা বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে সেটা অন্যায়, তাহলে তো উনিকে ভোটের আগেই উনাকে সরিয়ে দিতে পারতেন। ভোটের আগে উনাকে ওয়ার্কিং কমিটিতে ঢোকানো, উনাকে পুরো মদত করা, তার মানে নিশ্চয়ই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিরও অধীরবাবুর পিছনে প্রচ্ছন্ন মদত আছে। এবং মিডিয়ার তো কাজ হচ্ছে কোনো একটা মিটিং চলছে, দেখবেন যেখানে মিটিং চলছিল সেই মিটিংটার পাশে ইন্ডিয়া জোটের মিটিং, একদিকে মহারাষ্ট্রের শরদ পাওয়ার বসে রয়েছে, আর একদিকে উদ্ধব ঠাকরে বসেছিলেন। সেইখানে মিডিয়া যদি গিয়ে বলেন আপনার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে এই বলছে প্রত্যেক দিন, পশ্চিমবঙ্গের দিদিমণি কিছু মিডিয়াকে পুষে রাখেন, তো তারা গিয়ে বলছেন, এবং উনি সেখানে পেশেন্স রাখতে পারেন। উনি যেটা বলেছিলেন আমার মনে অনেক বেশি বলে ফেলেছিলেন, যার জন্য পরের দিনই তিনি সেটা বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে না, অধীর চৌধুরী ফাইটার। মানে এক কথায় বলতে গেলে যে মল্লিকা অর্জুন খড়গের সেই সময়তে কুল রাখি না এরকম একটা পরিস্থিতি, সেটা নয়, কিন্তু পেশেন্স রাখতে পারেন। হয়তো এমন কিছু তখন আলোচনা চলছিল বা কোনো ইস্যুর মধ্যে ওনারা মিডিয়া ধরেছে বলেছেন, এবং সেটা পরের দিনই তিনি সংশোধন করে নিয়েছেন। এবং এখনও পশ্চিমবঙ্গের অধীর চৌধুরী তিনি কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন, ওয়ার্কিং কমিটিতে আছেন, এবং তিনিও দিল্লির যারা মুখ্য বক্তাদের লিস্টে তিনিও একজন ছিলেন। স্বভাবতই এটাকে নিয়ে মিডিয়া যেভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে সেটা নয়, দল দলের জায়গায় আছে এবং সেইভাবেই চলবে। তবে আমাদের যে ভুলগুলো হয়েছে এটা আমরা প্রদেশ লেভেলেও আলোচনা করেছি, জেলা লেভেলে এবং আরও নিচের লেভেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কি কি সাংগঠনিক ভুল আমাদের হয়েছে, এবং সেগুলো সংশোধন করে আমরা আগামী দিনের জন্য রেডি হচ্ছি। আমাকে বলো, সেটা হচ্ছে যে বামফ্রন্ট তাদের আজকের ডেটে তারা আসতে পারছে না, তাদের ভোট অফ পার্সেন্টেজ দিনকে দিন কমছে, বাড়ছে না। গত 2019-এর লোকসভা নির্বাচনের যে ভোট অফ পার্সেন্টেজ ছিল, এবারে 2024-এর লোকসভা নির্বাচনে তার থেকেও পার্সেন্টেজ 0.6% কমে গেছে। এই যে কমাটা আমরা দেখেছি যে 11% ভোট ছিল 2019 সালের যে নির্বাচন হয়েছিল পশ্চিম বর্ধমানের জেলার কথা যদি বলি, আমি আমার এই দুর্গাপুর বর্ধমান লোকসভার কথা বলছি। আবার সেই জায়গায় দেখা গেল এবারে যে লোকসভা নির্বাচন হলো দেখা গেল সেখানে যে তোমার 10.24, মানে এই যে 10.2, এই যে কমছে আর কি, ভোট অফ পার্সেন্টেজ কমে যাচ্ছে। তো ওদের তো না হয় ওদের একটা জায়গা থেকে মানুষ অন্যরকম ভাবে নিচ্ছে, যদি বলেন যে 34 বছরের একটা লিগাসি আছে, সেই লিগাসিটাকে টানতে হচ্ছে। আপনাদের তো 34 বছরের লিগাসি নেই, তাহলে মানুষ কেন আপনাদের বাংলার মানুষ মেনে নিতে পারছে না? দেখুন, দুটো তিনটে জিনিস এটা আপনাদের একটু ব্যাখ্যা করলে বুঝবেন। প্রায় আমরা শুনি মিডিয়াতে আপনারা দেখান যে পোলিং পার্সেন্টেজ বাড়ছে, মানুষ ভোট দিচ্ছে আগের চেয়ে বেশি। অরিজিনালি কিন্তু অতটা হয় না। আগে যেভাবে ভুয়ো ভোটার একই ব্যক্তি 4 বার 5 বার 4টে 5টা ভোটার লিস্টে নাম থাকতো, মরা ভোটারের নাম থাকতো, নির্বাচন কমিশনও আস্তে আস্তে এগুলো সংশোধন করছে। স্বভাবতই 100টা লোকের মধ্যে 50টা ভোট দিলে 50% হতো, এখন ওই পার্সেন্টেজটা কমে গিয়ে 20টা বাতিল চলে গেছে, 80টার মধ্যে 50টা যখন দিচ্ছে তখন পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গে আমরা 42-43টা সিটের মধ্যে যদি 10-12টা সিটে প্রার্থী দিই, তাহলে আমাদের পার্সেন্টেজ কিন্তু যখন হয় তখন কিন্তু ওই 42-43টা সিটের ভোটারের উপর হয়। স্বভাবতই আমাদের পার্সেন্টেজটা কিন্তু এমনি। আমি যদি বলি দুর্গাপুর বর্ধমান লোকসভা নির্বাচনে 2019 সালে 1,61,000 সামথিং ভোট পেয়েছিল, সেটা এই 2024 সালে 1,52,000 সামথিং এ ভোটে দাঁড়িয়েছে।
আমি ভোট অফ পার্সেন্টেজের জায়গাটা বাদ দিলাম, কংগ্রেস আর জোটের কথা বলছি। গতবারের জোটের লড়াই, গতবারও জোট, এই গতবার আলাদা, তাহলে তো জোটেও যদি এই অবস্থা হয়, গতবার জোটে লড়াই হয়েছে। এবার দ্বিতীয় কথা বলি, গতবারে আমরা বাম কংগ্রেস দুজনেই আলাদা লড়েছিলাম লোকসভাতে, আমরা জোট করে লড়িনি, এবারে লড়েছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ দেখে যে প্রথম কে জিতবে তাকে ভোট দেয়, আর তা নাহলে মেন শক্তিশালী বিরোধী বা প্রধান বিরোধী দল হবে তার প্রতি হয়ে যায়। যতই ভালো ক্যান্ডিডেট হোক, তৃতীয় চতুর্থ স্থানে যারা যাবে তাদের মানুষ নেয় না। স্বভাবতই এই একটা ব্যাপারও থেকে যে মানুষ বুঝেছে যে এইখানে হয়তো ভারতবর্ষের জুড়ে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক প্রেক্ষাপট তাতে হয়তো ভেবেছে তৃণমূল যে তার চান্স আছে, তৃণমূলকে দিয়েছে, আর একটা বড় পার্সেন্টেজ বিজেপির দিকে গেছে, আমরা পাইনি। আমাদেরও কিছু পার্সেন্টেজ অফ ভোট তারা হয়তো তৃণমূল বা বিজেপিকে শিফট হয়ে গেছে। কেউ হয়তো ভেবেছে, বাম কংগ্রেস দুপক্ষেরই, যে তৃণমূলকে হারাতে বিজেপিকে দাও, বিজেপিকে হারাতে তৃণমূলকে, এটা হতে পারে। স্বভাবতই আপনি একটা দুটো ভোটের উপর নির্ভর করে ভাববেন না যে নেই। তবে এটা যেটাই হয়েছে সেটার থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিন চলতে হবে, আমরা সেই রাস্তায় চলছি এবং নিশ্চয়ই আমরা অ্যানালাইসিস করছি যে আমাদের কেন এই বিপর্যয় হয়েছে, ভোট পার্সেন্টেজও যদি কমে কেন কমেছে সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের কাটাছেঁড়া চলছে এবং এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিন চলবো, সেই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। প্রথম যে একটু আগে যেটা বললে যে অধীর চৌধুরী নিজে কখনো উনি সব সময়তেই চেয়েছেন যে নিজের উপর দিয়ে নিয়ে সমস্ত কিছুকে পার করে নেওয়া। উনি কেন্দ্রীয় নেতৃত্বকে খুব একটা যে ডাকার ব্যাপারটা বা এই যে আর্থিক খরচ, সময়ের খরচ, যে বিষয়টা তুমি বললে, আমার কথা হচ্ছে যে অধীর বাবুর এইভাবে প্রথম কথা হচ্ছে যে দুটো সিট মুর্শিদাবাদ এবং বহরমপুর। মুর্শিদাবাদ তোমরা পুরোপুরি মোহাম্মদ সেলিমকে দিয়ে দিয়েছিলে এবং অধীর চৌধুরীর যে বহরমপুর সেটা উনি সরাসরি নিয়ে গেলেন। রবিনহুড আজকে এই পরিস্থিতি কেন হলো? দেখুন, অধীরবাবু এটা পরিষ্কারভাবেই বলেছেন যে আমি হেরেছি, আমি হারটাকে মেনে নিচ্ছি, কিন্তু আমি না হিন্দুর হতে পেরেছি না মুসলিমদের হতে পেরেছি, এটা উনি ডাইরেক্ট বলেছেন। গোটা মুর্শিদাবাদ জুড়ে যেটা প্রচার হয়েছিল, গতবারও দেখবেন যে আমরা বহরমপুর সিটটা প্রপার বহরমপুরের বাইরেটাতে জানা রেজাল্ট করেছিলাম, বহরমপুর লোক বিধানসভাটাতে ঢুকে ওই মার্জিনটা কিন্তু অধীরবাবু অনেকটাই বাড়িয়ে নিয়েছিল। এবারও যেটা হয়েছে সেটা তৃণমূল এবং বিজেপির প্যাকেজে, সেটা হচ্ছে গোটা মুর্শিদাবাদ জুড়েই প্রচার হয়েছিল। মুর্শিদাবাদে মাইনরিটির পার্সেন্টেজ তো অনেক বেশি, সেখানে বারবার রটানো হয়েছিল এবং ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী তার বাবাও হচ্ছে গুজরাটে ওই মোয়াজিনদের এখানে রয়েছেন, তিনারা প্রচার করেছেন, তৃণমূল প্রচার করেছে যে প্রত্যেকবার তো এখানে হিন্দু জেট, এবার মুসলিম জেটা, এই একটা সেন্টিমেন্ট। আবার বহরমপুরে এসে তারা ওইখানটাতে এসে আবার উল্টো গেম খেলেছে, যার জন্য প্রপার বহরমপুর থেকে বিজেপি প্রচুর ভোট কেটে নিয়েছে, যেটা কেউ ভাবতে পারেনি যে বিজেপি ওখানে অত ভোট কেটে নেবে। এবং এই ভোটটা কেটে নেওয়ার ফলেই ওইখানে অধীরবাবুর পরাজয় হয়েছে। এবং অধীরবাবু যেটা চেয়েছিলেন, উনি তো কোনো ধর্মজাতের কথা বলেন না, বরাবরই সবাইকে নিয়ে চলেছেন। আজকের বহরমপুরের মানুষ বুঝতে পারছে, রাহুল গান্ধীকেও রায়বেরিলি থেকে হাঁটতে হয়েছিল, সেইখানে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন ব্যাপক ভোটে। আগামী লোকসভা ভোটে দেখবেন ওই মানুষই যারা অধীরবাবুকে এবার ভোট না দিয়ে তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছেন, পরের বার নিশ্চিত থাকুন ওই সিট থেকে অধীরবাবু আবার রেকর্ড ভোটে জিতবেন। না, একদম অধীরবাবু আবার নির্বাচনে আসুন, কারণ তুমি প্রথম কথা হচ্ছে যে এবং শুধু এটা নয়, আমাকে বহু তৃণমূল, সিপিএম, বিজেপির বড় বড় নেতা কর্মীরা বলতে বাধ্য হয়েছেন যে অধীরবাবুর হার তারা মানতে পারেন, যে দলেরই হোক। অধীরবাবুর এখনো যেটা আপনি বললেন রবিনহুড ইমেজ আছে এবং অধীরবাবু পরিষ্কারভাবে বলেন, সে যখন সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন, বামফ্রন্টের বিরুদ্ধে তখনও বলেছেন, যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়েন তখনও পরিষ্কারভাবেই উনি বলেন। না, এই যে উনি আমাদের কাছে নিশ্চয়ই প্রত্যাশা থাকবে এবং আমরা উনি থাকলে, রাজনীতির মধ্যে থাকলে তো রাজনীতি একটা সরগরম জায়গা থাকবে, কিন্তু আপনাদের উনি যেভাবে বলেছিলেন আর কি, যদি আমি হেরে যাই তাহলে বাদাম বিক্রি করব,
মানে ওনার কথা অনুযায়ী, এবং রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও কথা উনি বলেছিলেন যদি আমি হেরে যাই। এখন বাদাম বিক্রি করবেন না, রাজনৈতিক সন্ন্যাস নেবেন না, আবার নিজেকে পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে আনবেন, এটা কিন্তু সময় বলবে এবং এটা দেখতে হবে এখনো, কারণ তার জন্য আমাদেরকে 5টা বছর কিন্তু আবার অপেক্ষা করতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও সেটা হচ্ছে যে তাহলে যদি উনি ওনার মতন করে জায়গা রাখেন তাহলে বাংলাটা কি হবে? বাংলা কি কংগ্রেসে এই রকমই পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকবে? কংগ্রেসের মানে প্রথম কথা হচ্ছে যে কংগ্রেসের এই মুহূর্তে অধীর চৌধুরী যে উনি যেভাবে নিয়ে আছেন, ওনার যে পরিস্থিতি হয়ে আছে, এবং উনি কখনো কেন্দ্রের হয়তো পরিষ্কার প্রকাশ্যে উনি যে ধরনের মন্তব্যগুলো, আমরা প্রত্যেক দিনই ওনার কোনো না কোনো প্রেস মিট আমরা ফলো করছি, আমরা সেখানে যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে উনি ওনার কথাবার্তার মধ্যেও কিন্তু কেন্দ্র কংগ্রেসের উপরেও কিন্তু একটা ক্ষোভের জায়গা রয়ে যাচ্ছে বিভিন্ন সময় কথাবার্তার মধ্যে। সেই জায়গাটা কতটা বরফ গলছে? দেখুন, বাস্তব হচ্ছে দুটো প্রেক্ষাপট আলাদা। আমি পশ্চিমবঙ্গের থেকে আমি বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কি হচ্ছে এখানে বসে বুঝতে পারবো না। আমার এখানকার সেন্টিমেন্ট হবে যে এখানে যারা তৃণমূলের কর্মী, যারা নেতা আছেন, তারা কংগ্রেসটাকে এখানে শেষ করছে। দিদিমণি দিনের পর দিন কংগ্রেস দলটাকে ভেঙেছেন, আজকে যদিও তার পাল্টা বিজেপি করছে, ওনার ক্ষতি হচ্ছে, এখন কেঁদে বেড়াচ্ছেন। রাজনৈতিকভাবে উনি কংগ্রেসকে এখানে শেষ করতেন। স্বভাবত এখানকার যারা কংগ্রেসের গ্রাসরুটের লেভেলের লোক আছেন, তাদের তৃণমূলের প্রতি একটা বিতৃষ্ণা রয়েছে, যেটা দিল্লিতে বসে হয়তো অতটা বোঝা যাবে না। আমি যেমন পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহারেরটা বুঝতে পারবো না। স্বভাবতই এখানকার যে সেন্টিমেন্ট, সেইটা দিল্লির সেন্টিমেন্ট দুটো এক হবে না। সেই জায়গা থেকে কোনো জায়গায় হতে পারে দিল্লিতে যারা আছেন তারা হয়তো পশ্চিমবঙ্গের সবটুকু ফিডব্যাক নাও পেতে পারেন, বা একদম নিচের লেভেলের ডাইরেক্ট কানেকশন তাদের সঙ্গে নেই, যারা যেটা অধীরবাবু বুঝতে পারছেন। স্বভাবতই সেই জায়গায় কখনো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেটা আলোচনার মাধ্যমে দিল্লিও বুঝতে পারছেন যে না, সত্যিই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে খতম করার চেষ্টা করছে, এবং দিল্লি এটা বুঝতে পাচ্ছেন বলেই তারা অধীর চৌধুরীর মাথাতে এখনো হাত দিয়ে রেখেছে। তুমি বললে যে কংগ্রেসটাকে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে, শেষ করছে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত। এখনও কিন্তু তার মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে প্রদীপ ভট্টাচার্যদের মতন লোকেরাও কিন্তু রয়ে গেছে কংগ্রেসে, যদিও তারা একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব সুন্দর, যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু তৃণমূলের সঙ্গে প্রদীপ ভট্টাচার্যদের মতন নেতৃত্বের, কংগ্রেস নেতৃত্বের রয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে শুধু কংগ্রেস শেষ করছে, সিপিএমকে শেষ করছে না দিদিমণি, বা তৃণমূল কংগ্রেস 100% করছে। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের এটা শুরু করেছিল মমতা ব্যানার্জি আর মুকুল রায় মিলে, যে বিরোধী দলের যারা এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রতিনিধি, পৌর প্রতিনিধি আছে, তাদের কেস দাও, তাদের নামে মিথ্যা ডায়েরি করো, তাদেরকে তৃণমূলে জয়েন করো। এবং গোটা অবিভক্ত বর্ধমান জুড়েও আপনি দেখেছিলেন, রবি চ্যাটার্জি থেকে, সবংয়ের মানস ভূঁইয়া থেকে অনেক কিছু হয়েছে, আমাদের জেলাতেও হয়েছে। এখন সিপিএম বামফ্রন্টের যারা নেতা আছেন, তাদের কদিন আগে সিপিএমেরও একজন দুর্গাপুরের নেতাকে তারা জয়েন করিয়েছে। তো তাদের তো অভিপ্রায়, এবং আজকের ডেটে যারা একসময় নীতি আদর্শের কথা তুলে অজুহাত দিয়ে কংগ্রেস ত্যাগ করেছিলেন, আজকে তৃণমূলের সেই সব নেতারা পশ্চিম বর্ধমান তথা পশ্চিমবঙ্গে তারা কপাল চাপড়াচ্ছে। দুর্গাপুরটা চালাচ্ছে সিপিএমের কয়েকজন প্রাক্তন নেতা এবং কয়েকজন প্রাক্তন ব্যবসাদার, যাদের দলের সঙ্গে কোনো টাচ নেই, আর যারা দলটা একসময় নীতি আদর্শ নিয়ে পরিবর্তন করেছিলেন, তারা আজকে ঘরে বসে রয়েছে। তারা আজকে কপাল চাপড়াচ্ছেন যে তৃণমূল দলটাকে আমরা পশ্চিমবঙ্গে নিয়ে এসে কী ক্ষতিটা করলাম। এগুলো উত্তর বাড়বে, আরও দেখতে পারবেন। দুর্গাপুরের বুকে যে রাজনীতি চলছে, যেভাবে গুটি কয় ব্যবসাদার এবং কয়েকজন সিপিএমের প্রাক্তন নেতা যারা মাতব্বরি করে বেড়াচ্ছেন, অচিরেই তৃণমূলের ধ্বংস এই জেলাতে ঘটবে। সবাই বলছে যে শুধু যে সিপিএম থেকে যারা যিনি গেছেন এই মুহূর্তে, শুধু তিনি নন, আরেকজন কংগ্রেস থেকেও নাকি খুব বড় নেতা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে বিজেপিতে, তৃণমূলে যাওয়ার জন্য। দেখুন, জানি না এরকম কোনো খবর আছে কিনা, আপনাদের কাছে থাকতে পারে, আমাদের কাছে কোনো খবর নেই। কারণ তৃণমূলে যারা যাবে তাদের রাজনৈতিকভাবে তার আগে সন্ন্যাস নিয়ে নেয় ভালো। এর আগেও 2-4 জন কংগ্রেস থেকে গেছিলেন,
তারা এখন ঘরে বসে ঘুমোচ্ছেন। তো এর পরেও যদি কারুর মনে হয়, আমার লিস্টে নাম নেই, আমি কাজ করে শুনিনি, কারণ কংগ্রেসের যারা এখন রয়েছেন তারা নীতি আদর্শ নিয়ে রয়েছেন এবং তারা লড়াইন্দনটা করতে চাইছেন তৃণমূল। না, এই নীতি আদর্শের কথা বলছো তুমি, সেই জায়গাতে যারা যদি কেউ যেতে চান, আমার মনে হয় তৃণমূলে যাওয়া হচ্ছে তার রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো, নাহলে ওখানে গিয়ে তাকে ঘরেই ঢুকে থাকতে হবে, এর বাইরে কিছু করার ক্ষমতা না। আমার কথা হচ্ছে নীতি আদর্শের তুমি কথা বলছো, আমরা দেখলাম যে নির্বাচনের আগে এই নীতি আদর্শ নিয়ে আমি তোমাকে বলি, তোমরা যখন বিধানসভা নির্বাচনের সময় 2016 সাল বিশ্বনাথ পাড়িয়ালকে হারানোর মানে জেতানোর জন্য সেই সময়তে বাম এবং কংগ্রেস একজোট হয়ে এক লড়াই করেছিল, সেদিনও নীতি আদর্শের জায়গা ছিল। আমরা দেখলাম 2021 সাল, সেদিনও কিন্তু বাম এবং কংগ্রেসের একটা জোট হলো, সেখানেও কিন্তু সেখানে জোটটা বাম কংগ্রেসের জোট হলো, সেখানে আরেক যাকে জিতিয়ে নিয়ে আসা ছিল তাকে হারানোর জন্য একটা জোট হলো, এবং সেই জোটে যিনি নীতি আদর্শের কথা বলছিলেন তিনি কয়েকদিন আগে টাটা করে বামফ্রন্টকে টাটা করে আপনাদের সঙ্গে বসে লোকসভা নির্বাচনে নীতি আদর্শের কথা বলার লোক তৃণমূলে চলে গেল। নীতি আদর্শ আছে রাজনীতিতে? দেখুন, এটা বামফ্রন্টের ব্যাপার বা সিপিএম এর ব্যাপার না, আমার রাজনীতিতে নীতি আদর্শ আছে কি আমার এটা জানা এখনো রয়েছে। কিছু চোর ডাকাত ধান্দাবাজ আছে বলেই সমস্ত লোক যে চোর ডাকাত ধান্দাবাজ এটা ভাববেন না। কিছু তোলাবাজ তোলা তুলছে, বালি কয়লা করছে বলে, সিন্ডিকেট করছে বলে ভারতবর্ষের প্রত্যেকটা লোক সিন্ডিকেট করে এ ধারণা করে দিলে তো আপনাদের ভুল। নিশ্চয়ই কিছু লোক আছে যারা অল্পতে বিক্রি হয়ে যান, যারা ক্ষমতার লোভে আর্থিক বেনিফিটের জন্য দল পরিবর্তন করছে, তাদের নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু এখনও 90 থেকে 99% লোক আছেন যারা এখনও নীতি আদর্শ নিয়ে একটা প্রিন্সিপাল নিয়ে তারা ভারতবর্ষের বুকে রয়েছে। আচ্ছা, আমি কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী নয়, আমি একদম সাধারণ দেবেশ চক্রবর্তীকে, একদম সাধারণ মানুষ দেবেশ চক্রবর্তীর কাছে জানতে চাইছি, দুর্গাপুরের লোক দেবেশ চক্রবর্তীর কাছে জানতে চাইছি, দুর্গাপুরের উন্নয়নে কতটা ভাগ দেবেশ চক্রবর্তীরা পাচ্ছে? দেখুন, দুর্গাপুরের তো উন্নয়ন হয়নি। দুর্গাপুরে যেটুকু উন্নয়ন হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়, তারপরে দুর্গাপুর বামেদের শেষ দিকে কিছু স্পঞ্জ আয়রন কারখানা হয়েছিল, সিটি সেন্টারটাকে একটু তৈরি করেছিল, কিন্তু তারপরে উন্নয়ন বলতে কিছু নেই। দুর্গাপুরে বামেরা চলে যাওয়ার পর একটার পর একটা আরও কলকারখানা বন্ধ হয়েছে এবং দুর্গাপুর মৃত নগরীতে হয়েছে। বর্তমানে স্টিল কর্তৃপক্ষ, ইস্পাত কর্তৃপক্ষ দুর্গাপুরের কিছু কিছু জায়গাতে তারা ঠিকঠাক করছেন, রেডি করছেন, কিন্তু ওভারঅল দুর্গাপুর কিন্তু শ্মশানে পরিণত হচ্ছে। লোকের কর্মের সংস্থান নেই, রুটি রুজির সংস্থান নেই। দুর্গাপুরে যেটা আমি প্রথমেই বললাম, সিটি সেন্টার ছাড়া সমস্ত জায়গাতে যান, সেখানে পানীয় জলের সংস্থা, ড্রেনেজের সংস্থা, কারেন্টের সংস্থা, সমস্ত কিছু। দুর্গাপুরের যদি প্রকৃতপক্ষে কেউ উন্নয়ন করতে চান, আমি দায়িত্ব নিয়ে বলছি, কংগ্রেসের তরফ থেকে আমরা 100% তাদের সহযোগিতা করব। পলিটিক্যাল বিরোধিতা থাকতে পারে, কিন্তু দুর্গাপুরের উন্নয়নের প্রশ্নে আমরা বিরোধী দল করলেও আমাদের কাজ হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সরকারের কোথায় কোথায় ভুল, আমরা সেই কাজটা নিশ্চিতভাবে করব, এবং যদি কোথাও সরকার ভালো কাজ করে আমরা নিশ্চয়ই বলবো সেটা প্রশংসনীয়। আমাকে বলো, সেটা হচ্ছে যে একদম মানবিকতার জায়গা থেকে এই যে এত মানুষকে একটা নোটিশের উপর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের তুলে দেওয়া হচ্ছে, জেসিপি লাগিয়ে বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এই লোকগুলো কোথায় যাবে? এদের পুনর্বাসন নিয়ে কংগ্রেস কি ভাবছে? দেখুন, আমাদের পরিষ্কারভাবে বলে দিই, আমরা রাস্তাকে জঞ্জাট মুক্ত করবে তার বিরুদ্ধে নয়, কিন্তু যে হকারদের আপনি পয়সা নিয়ে বসিয়েছিলেন, যাদের আপনার নেতারা মোটা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় দখল করে ব্যবসা করতে দিয়েছিলেন, আজকে হঠাৎ করে নির্বাচনে হেরেছেন বলে তাদের সরে যেতে হবে, এখন আপনি বাঙালি বিহারি ফিলিংস তুলবেন, এর বিরুদ্ধে আমরা। কদিন আগে একজন মেয়র ইন কাউন্সিল বলছিলেন, মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এখন তিনি, যে বাইরের রাজ্য থেকে দুটো গরু নিয়ে এসে তারা নাকি দুর্গাপুর দখল করছে, এবং এখানে একটা জাতের ফিলিংস ছিল। আমি সেদিনকে সুযোগ পাইনি, তার সঙ্গে কোনোদিন দেখা হলে আমি তাকে বলবো যে যদি এই জাতের ফিলিংস তোলেন, তাহলে এই পশ্চিম বর্ধমানের দুটো প্রার্থী পাশের রাজ্য থেকে নিয়ে এসে বসলেন, কারণ তারা তো এসে তাদেরই ঢোকাবেন।
মুর্শিদাবাদের প্রার্থী যাকে করেছেন অধীরবাবুকে হারাতে, ওনাকে স্লোগান মারতে হচ্ছে জয় গুজরাট বলে। তো এখানে যারা দাঁড়িয়েছেন তারা সামান্য বাংলা কথাটা বুঝতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে জানি তারা বাংলা ভাষাটা বোঝেন না, তাদের প্রার্থী করেছেন। তারা দুর্গাপুর সম্বন্ধে কি জানবেন? আসবেনই না, খুঁজেই পাবেন না। যেমন এর আগে লোকসভায় যিনি জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে মানুষ দেখতে পারত না, ঠিক তেমনি আসানসোল দুর্গাপুরে যে দুজন প্রার্থী জিতেছেন তাদেরও খুঁজে পাবেন না। তারা ওই বিহার আর ঝাড়খণ্ডে বসে থাকবেন, দুর্গাপুরে খুঁজে পাবেন না, আসানসোলে খুঁজে পাবেন না। এটা কি এই যে ধরনের মন্তব্য বা এই ধরনের কথা, এটা কি জেলাসি? নো জেলাসি, জিততেই পারেন, আমরা তো এটা বলছি না। কিন্তু মানুষ কাকে নির্বাচিত করেছে? দুর্গাপুরে কি তৃণমূলের কোনো নেতা ছিল না? আপনি আমাকে বলুন। আজকে দুর্গাপুরে যারা নীতি আদর্শ নিয়ে তৃণমূল করছে, আমি তৃণমূলের নেতাদের ভালো বলতে চাইছি না বা খারাপ এটা বলছি না, কিন্তু বাস্তব একটা মুখ খুঁজে পাইনি যে বাইরের স্টেট থেকে নিয়ে এসে তাদের জেতাতে হচ্ছে। তাদের এটা দলীয় বাইরের স্টেট কেন, এটা তো গোটা দেশ দিতে পারতেন। পশ্চিমবঙ্গের অনেক মুখ ছিল তাদের দাঁড় করাতে পারতেন। কিন্তু আস্তে আস্তে এই জেলাটা আস্তে আস্তে ঝাড়খণ্ডে তুলে দেওয়া হচ্ছে। অচিরেই দেখতে পাবেন কয়েক বছরের মধ্যে আন্দোলন শুরু হবে এই জেলাটাকে ঝাড়খণ্ডে ঢোকাতে। যেমন পুরুলিয়াতে এখনো আন্দোলন হয় যে পুরুলিয়াতে ঝাড়খণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য ঝাড়খণ্ডীরা ওখানে আন্দোলন করে। এইখানে মমতা ব্যানার্জি কি বাজে সিদ্ধান্ত নিয়েছিলেন জেলা ভাগের সময়, এবং অন্যান্য সিদ্ধান্ত অচিরেই বুঝতে পেরে যাবে কয়েক বছরের মধ্যেই দুর্গাপুর আসানসোল কাদের দখলে যাবে। সেই দখল করার জন্যই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন, কাজে উনার বিচারিতা পরিষ্কার। উনার লোকে আজকে ভোটে হেরেছেন বলে বহিরাগত কয়েকজনের নামে ব্লেম দিচ্ছেন, কিন্তু তাদের দুর্গাপুরে ঢুকিয়েছে তো এরাই। না, আমি একটা বিষয় বলছি যে সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের এমপি, তিনি পার্লামেন্টে একটা কথা বললেন যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ অ্যাটাচ হয়ে যাবে। তুমি বলছো পশ্চিম বর্ধমান বা আমাদের জেলা খুব তাড়াতাড়ি মানে এই যে কথার যে খুব ঝাড়খণ্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, এই যে কথার যে জায়গাটা, এটা কেমন যেন একই ওয়েতে যাচ্ছে। এই জেলাটা হচ্ছে বর্ডার এলাকা। কোনো দেশের, কোনো রাজ্যের, কোনো জেলার হেডকোয়ার্টার বর্ডার এলাকায় হয় না। এটা যে কোনো দেশের পক্ষেই প্রযোজ্য। কেন হয় না সেটাতে এখন আর বিস্তারিত আলোচনা করার সময় নেই, হয় না। পশ্চিমবঙ্গে আমরা বরাবরই ডিমান্ড করেছিলাম, আমরা দুর্গাপুর ইস্পাত কারখানাতেও একদম একসময় আন্দোলন করেছিলাম লাবণ্য ঘটকের নেতৃত্বে, যে দুর্গাপুরের লোককেই ডিএসপিতে কাজ করতে সুযোগ দিতে। অনেক বিরোধিতা হয়েছে, উনিও শেষ মুহূর্তে পারেননি, মারা গেছিলেন। আস্তে আস্তে বাইরের স্টেটে, যেহেতু পশ্চিমবঙ্গের কাজের কোনো স্কোপ নেই, দুর্গাপুরে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো রয়েছে তাদের যখন চাকরিতে রিক্রুটমেন্ট হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরের লোক হু হু করে ঢুকছে। চিত্তরঞ্জন লোকোমোটিভস বলুন, ডিভিসি বলুন, আপনার ডিএসপি বলুন, অ্যালোস্টিল বলুন, ইস্কো বলুন, বহিরাগতরা ঢুকছে। স্বভাবতই এখানে মেজরিটি অফ পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের বাইরের লোক দখল নিচ্ছে, অথচ এখানে লোকাল কোনো শিল্প হচ্ছে না, পশ্চিমবঙ্গে করছে না যে স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে। বিভিন্ন যে সমস্ত কলকারখানাগুলো আছে সেখানে লোকাল ছেলের চাকরি তৃণমূল দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? ঝাড়খণ্ড, বিহার থেকে, সেখান থেকে তুলে আনা হচ্ছে। পশ্চিমবঙ্গেরও নন বেঙ্গলি ছেলে আছে যারা পশ্চিমবঙ্গের লোক, আমরা এদের কিন্তু বাঙালি আর বিহারি বলে ভাগ করছি না বা হিন্দুস্তানি বলে ভাগ করছি না। আমরা বলছি বাংলার লোক কেন বাংলার মাটিতে কাজ পাবে না? পশ্চিমবাংলায় যারা এখানে দীর্ঘদিন থেকেছে আজকে তাদের যেতে হচ্ছে বাইরের স্টেটে, আর হু করে বাইরের থেকে লোক ঢুকে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গাতে দখল। আপনি অন্ডালের পর থেকেই দেখবেন বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা কমে যায়। একদম একদম। যাই হোক, আমাদের সময় একদম শেষ। আরও এই বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো সময় আরও অনেকটা আলোচনা করাই যেতে পারে, কিন্তু সময়ের একটা বাঁধা ধরা জায়গা আছে, তার বাইরে আমিও যেতে পারবো না। তো আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে একটা জায়গা হচ্ছে যে বাংলাকে শেষ করে দেওয়া যেতে পারে না, বাংলার উন্নয়ন দরকার, উন্নয়নের প্রয়োজন আছে। তার সঙ্গে সবথেকে যেটা প্রয়োজন আছে, যেখানে আমি রয়েছি সেই জায়গার উন্নয়ন, সার্বিক দুর্গাপুরের উন্নয়ন, এবং এই উন্নয়নের আগামী দিনে এই উন্নয়ন খুব সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাবে। এবং আমরাও আশা করব যে যারা বিরোধী দলে আছেন তারাও নিশ্চয়ই তাদের যেটা কাজ সেটা সঠিকভাবে করবেন। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।